গল্পের শুরুতে আমরা বৃষ্টিতে ভিজতে থাকা একটা মেয়েকে দেখতে পাই। তার নাম সত্যিয়া। শেষ কিছুদিন ধরে সে মনমরা হয়ে বসে আছে। তার এই মনমরা হয়ে থাকার কারণ গল্পের কিছুটা সামনে গেলে আমরা জানতে পারবো। মেয়েটাকে ভিজতে দেখে তার বাবা স্টেশনে উপস্থিত হয় এবং তাকে বাড়ি নিয়ে যায়। এরপর আরো কয়েকটা দিন কেটে যায়। একাকিত্ব যেন তাকে ঘিরে ধরেছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার বিয়ে করবে। তাই সে তার বিয়ের কথা বাবাকে জানিয়ে বলে, আমার জন্য ছেলে দেখবেন, আমি বিয়ে করব। যা শুনে তার বাবা একটু অবাক হয়ে পড়ে। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। আজ তার মেয়ে নিজেই বিয়ে করার কথা বলছে, যাকে নাকি সে বিয়ের জন্য মানাতেই পারছিল না। তার কথা মতন তার পরের দিনই তার জন্য একটা সম্বন্ধ আছে। ছেলের নাম মুরালি। ব্যাংক লোন রিকভারির কাজ করে, মানে লোন নেওয়ার পর তা ঠিকভাবে পরিশোধ করলো কিনা তা দেখাশোনা করে। সত্যিয়া এমনিতেই বেশ দেখতে সুন্দর। তারপর সেজে গুজে সামনে আসাতে ছেলের বেশ তাকে পছন্দ হয়ে যায়, যা সে তার বাবা মাকে জানিয়ে দেয়। সত্যিয়াও তার বিয়ের সম্মতি জানায়। ছেলের বাবা মা মেয়ের কুণ্ডলি মিলাতে চাইলে ছেলে বলে ওঠে, আপনি মেয়ের চেহারাটা দেখেছেন? আমার চেহারার যে দশা, সারা জীবন মেয়ে খুঁজলেও আমি পাবো না। তাই এইসব কুণ্ডলি ফুন্ডলি নিয়ে কোনো ঝামেলা করবেন না, সোজা পুরো বিয়ের তারিখ ফিক্সড করুন। পরের দিন সত্যিয়া মুরারি তাদের গ্রামের একটা শিব মন্দিরে দেখা করে, যেখানে সত্যিয়া তাকে বলে ওঠে, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম রাজু। রাজুর কথা শুনেই তার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায়। মুরালি বলে ওঠে, তাহলে যে আপনি আমাকে বিয়ে করবেন বললেন? সত্যিয়া বলে, বিয়ে আমি আপনাকেই করব। মুরালি তখন পাল্টা তাকে বলে, আচ্ছা ভালোবাসবেন একজনকে আর বিয়ে আর একজনকে? তখন সত্যিয়া তাকে বলে, আমি এইরকম কিছু বোঝাতে চাই না। আমার কথার অর্থ জানতে হলে আমার জীবনের অতীত জানতে হবে। আর এরপরই ঘটনা চলে যায় অতীতে। এই গ্রামের জেলেরা বেশি মাছের আশায় এখান থেকে 2000 কিলোমিটার দূরে সমুদ্রে যায় মাছ ধরতে। বছরে 9 মাসই তাদের সমুদ্রে থাকতে হয়, আর বাকি 3 মাস তারা তাদের পরিবারের সঙ্গে সময় কাটায়। আর এই 9 মাসের মধ্যে কিছুদিন অন্তর অন্তর তারা মাছ নিয়ে পোর্টে ফিরে আসে। পোর্টে মাছ রেখে দিয়ে তাদের আবার সমুদ্রের গভীরে যাওয়ার জন্য রওনা দিতে হয়। যেহেতু সমুদ্রের গভীরে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই জেলেদের পরিবারের সাথে কথা বলার জন্য তাদের পোর্টে থাকা এই সময়টুকুকেই তারা ব্যবহার করে, যেখানে এই বোটটি 9 মাস অতিবাহিত করে তার পোর্টে ফিরে আসছে। পোর্টে বেশ কয়েকজন মাঝি আর একজন থাম্বেল ছিল। থাম্বেল হলো জেলেদের লিডার। পাড়ের কাছাকাছি এলে তারা দেখতে পায় স্থানীয় কিছু ডাকাত দল তাদের বোটটিকে ঘিরে ধরেছে। এরা টাকা নেয়, নয়তো সব মাছ নিয়ে যায়। তাই বোটের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এটা যেহেতু তাদের শেষ ট্রিপ, তাই তাদের কাছে ক্যাশ টাকা ও মাছ তুলনামূলক বেশি ছিল। কিন্তু এসবের কোনো চিন্তাই যেন রাজুর মধ্যে ছিল না, কারণ সে তো ফোন উপর করে নেটওয়ার্কে অপেক্ষা করছিল। আর হ্যাঁ, এই রাজুই হলো আমাদের আজকের গল্পের হিরো। যখনই ফোনে নেটওয়ার্ক আসে তখনই রাজু সত্যিয়ার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু এতক্ষণে ডাকাতেরা তাদের উপর হামলা করে দিয়েছে। তাই বোটের সবাইকে রক্ষা করার জন্য তাদেরকে উদুম কেলাতে শুরু করেছে। মার খেয়ে কিছুক্ষণের মধ্যেই সবাই বোট ছেড়ে পালিয়ে যায়। মজার ব্যাপার হলো, সে কিন্তু মারতে মারতেও সত্যিয়ার সঙ্গে কথা বলা বন্ধ করেনি, কারণ নেটওয়ার্কের মধ্যে এলেই তারা দুজনে একে অপরের সঙ্গে ফোনে কথা বলে। বোটে সবকিছু ছেড়েই তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর মাত্র 6 ঘন্টার রাস্তা, আর এইদিকে সত্যিয়ারও মাত্র 6 ঘন্টার অপেক্ষা। এই 6 ঘন্টা সে কিভাবে কাটাবে সেটাই সে বুঝতে পারছে না। অবশেষে সারা রাত ট্রেনের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে পরের দিন সকালেই তারা পৌঁছে যায়। সকাল হতেই সত্যিয়া সে শিব মন্দিরে রাজুর জন্য অপেক্ষা করে। ট্রেন স্টেশনে পৌঁছতেই রাজু ট্রেন থেকে নেমে সোজা সেই শিব মন্দিরে যায় এবং সত্যিয়াকে সঙ্গে করে সেখানকার বড় ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যায় এবং সেখানে লাগানো পতাকাটা খুলে ফেলে দেয়। আসলে এই পতাকাটা হলো একটা প্রতীক। রাজু যে কয়েকদিন সমুদ্রে থাকে সে কয়েকদিন পতাকাটা এইভাবেই উঠতে থাকে, আর রাজু এলেই এই পতাকাটা খুলে ফেলে। এই 3 মাসে রাজু প্রতিটা মুহূর্ত সত্যের সঙ্গে কাটায়। 9 মাসের ঘাটতি সে যেন 3 মাসেই পুষিয়ে দিচ্ছে। রাজু তাকে নিয়ে সকল প্রকার সি ফুড খায়, কারণ যে কয়েক মাস রাজু সমুদ্রে থাকে সেই কয়েক মাস সত্যি আমিষ জাতীয় খাবার খায় না। এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে এটা তার কাছে একটা ব্রত, যেটা সে পালন করে আসছে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। সেদিন তাদের থাম্বেলকে দেখে মনে হচ্ছিল সে অনেকটাই চিন্তায় আছে, এমনকি সে ছোট্ট বোতলে দেশি পানিও খেয়ে ফেলে। রাজু জিজ্ঞাসা করতেই সে রাজুকে বলে, পাশের গ্রামে মানুষদের জোর করে মাইনিং এর কাজ করানো হয়, কিছু বলতে গেলেই তাদের উপর আক্রমণ করা হয়। রাজু গ্রামবাসীদের পক্ষ হয়ে কথা বলতে গেলে তাকেও আক্রমণ করা হয়, এমনকি তাদের সংস্কৃতিকেও অপমান করা হয়। রাজু এসব মোটেও সহ্য করতে পারে না, তাই সে কন্ট্রাক্টরদের মারতে শুরু করে। তাদের উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে রাজু চলে আসে। রাজুর বাবা একসময় থাম্বেল ছিল। সে সবসময় চাইতো ছেলেদের ও গ্রামবাসীদের ভালো হোক। গ্রামবাসীদের নানান বিপদ আপদে সে একাই এগিয়ে যেত। তার বাবার সকল স্বভাব ও চরিত্র রাজু তার নিজের মধ্যে ধারণ করে। একজন আদর্শ থাম্বেলের মতন সে তার গ্রামের মানুষদেরকে বাঁচিয়েছে। এই পরম্পরা অনুযায়ী আজ তাকে গ্রামবাসীদের থাম্বেল ঘোষণা করা হয়। সেদিন ছিল শিবরাত্রি, তাই সেদিন পুরো গ্রামেই শিবরাত্রি উদযাপন করা হয় এবং পূজাও করা হয়। এর পর দিন তাদের গ্রামের কল্যাণ নামে একজন জেলের মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনে সে তার মেয়েকে একটা খেলনা উপহার দিলে তার মা সেই উপহারটা কেড়ে নিয়ে বলে, কি লাভ এই উপহার
দিয়ে 3 মাস মেয়েকে মিথ্যে আশা দিয়ে 9 মাসের জন্য গায়েব হয়ে যাও, আমাকেই তো এই সব কিছু সামলাতে হয়। সত্যিয়া তখন তাকে ডাক দিয়ে বোঝায় জন্মদিনে এমন হাঙ্গামা করা কি দরকার, 3 মাস তো কল্যাণ তার মেয়েকে সময় দেয়। চন্দ্রা বলে এই 9 মাস মেয়ের সমস্ত রাগ অভিমান আমাকেই দেখতে হয়, তুই এসব বুঝবি না, আগে বিয়ে কর তারপর বুঝতে পার। চন্দ্রাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার ভাই তাকে বলে আমি তো কাছেই মাছ ধরতে যাই, তারপরও আমার বউ আমার সাথে রাগ করে থাকে, আর কল্যাণদা 9 মাস পরিবারের থেকে দূরে থাকে, এখন রাগ করে কি করবে? এ কয়েকটা দিন রাগ অভিমান করে নষ্ট না করে ভালোভাবে তো সময় কাটাতে পারো, এতে তাদের মনও ভালো থাকবে। এরপর সত্যিয়ার ফোনে রাজুর কল আসে এবং সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সত্যিয়ার রাজুর বুকে মাথা রেখে শুয়েছিল, কারণ কালকেই আবার রাজু সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে। শেষ কটার সময় সে রাজুর পাশেই থাকতে চায়। কিছুক্ষণ পর রাজু তাকে ঘুমিয়ে যেতে বলে, কিন্তু সে বলে আজ সে নাকি ঘুমোবে না, সারা রাত তার সাথে কথা বলবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছুক্ষণ কথা বলার পর সত্যিয়া রাজুর বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে একদম সকালে। ঘুম থেকে উঠে সে দেখে রাজু তার পাশে নেই। ওয়াচ টাওয়ারে সেই লাল পতাকাটা উড়ছে আর তার পাশে পড়ে আছে রাজুর একটা শার্ট। রাজু প্রতিবার চলে যাওয়ার আগে তার জন্য একটা শার্ট রেখে যায়, যাতে শার্টটা আলিঙ্গন করে সে তাকে অনুভব করতে পারে। রাজু এবং তার সঙ্গীরা বোটে উপস্থিত হয় এবং সকল ফর্মালিটি পালন করে তারা বোটে উঠে পড়ে। রাজুর কাঁধে আজ যেন অনেক দায়িত্ব, কারণ আজকে সে প্রথমবারের জন্য থাম্বনেল হিসেবে যাচ্ছে। রাজু অনেকটা এক্সাইটেড, সাথে কিছুটা নার্ভাসও। সমুদ্রে যতদূর নেটওয়ার্ক পাওয়া যায় ততদূরই রাজু সত্যিয়ার সঙ্গে কথা বলে। সত্যিয়া জিজ্ঞাসা করে তার সঙ্গে দেখা না করে কথা না বলে রাজু কতদিন থাকতে পারবে। রাজু তখন তাকে বলে তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় কিভাবে 9 মাস কেটে যায় সেটা নিজেও সে জানে না। নেটওয়ার্কে বাইরে চলে যাওয়ার পর তারা একে অপরের কথা শুনতে পায় না। আর সেই দিন রাতেই জানা যায় চন্দ্রার ভাই সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা গিয়েছে। তার ভাই এমন মৃতদেহ দেখে সবাই আপসেট হয়ে পড়ে, কিভাবে কে কাকে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারে না। সত্যিয়া চন্দ্রার ভাইয়ের জায়গায় সে যেন রাজুকে দেখতে পাচ্ছিল, তখন সে ভয় পেয়ে যায় যদি কাল এই জায়গায় রাজুকে সে দেখতে পায়, রাজুর মৃতদেহ হয়তো এভাবেই নিয়ে আসা হয়। এই নিয়ে সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। সেই দুশ্চিন্তায় সারা রাত তার ঘুম হয় না। তার বাবা তাকে বলে হয়তো বা সে মৃত বাড়িতে গিয়েছিল তার জন্য তার ঘুম আসছে না, কিন্তু তার মাথায় যে দুশ্চিন্তার মেঘটা উকি দিচ্ছে সেটা তার বাবা কিভাবে বুঝতে পারবে। সেদিন সত্যিয়া তার বাবাকে জিজ্ঞেস করে এই গ্রামে সবাই মাছ ধরতে যায়, কিন্তু আপনি কেন যান না? তখন তার বাবা তাকে জানায় সেও এক সময় মাছ ধরতে যেত, স্বপ্ন ছিল একদিন সে মস্ত বড় থাম্বেল হবে, কিন্তু একদিন মাছ ধরে বাড়ি এসে সে জানতে পারে তার মা অনেকদিন আগেই মারা গেছে, আর সে এক প্রতিবেশীর আশ্রয় ছিল। জীবনের শেষ সময় সে তার মায়ের পাশেও থাকতে পারেনি। সেই কষ্টে আর মেয়ের দিকে তাকিয়ে সে আর কোনোদিনই মাছ ধরতে সমুদ্রে যায়নি। তখন সত্যিয়া তাকে আবারও জিজ্ঞাসা করে আমার সাথে রাজুর সম্পর্কে তুমি কোনো বাধা দিলে না কেন? তখন তার বাবা বলে আমি কখনো চাই না তোমার সঙ্গে রাজুর বিয়ে হোক, কিন্তু আমি তোমার ইচ্ছেকেও সম্মান করি। এটা তোমার জীবন, তোমার জীবনে তুমি কাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেবে এটা তোমার ব্যাপার। আমি কখনোই বলবো না তুমি রাজুকে বিয়ে করো না, তোমার যাকে ভালো মনে হয় তুমি তাকেই বিয়ে করো, কিন্তু মনে রাখবে ভুল কাউকে যেন বেছে নিও না। কিন্তু আমি কখনো চাই না তোর আর রাজুর ভবিষ্যৎ আমার আর তোর মায়ের মতন হোক। এইভাবেই আস্তে আস্তে সময় কাটতে থাকে। রাজু সমুদ্রে গিয়েছে আজ থেকে 1 মাস হয়ে গেল। একটি করে দিন পার হতে থাকে আর সত্যিয়া ক্যালেন্ডারে একটা একটা করে দিন কাটতে থাকে। 1 মাস পেরিয়ে আজ 6 দিন হয়ে গেল। রাজুর এখনো কোনো খোঁজ খবর নেই। সেদিন হুট করেই রাজু তাকে কল করে। কলটা রিসিভ করেই সত্যিয়া তাকে জিজ্ঞাসা করতে শুরু করে প্রতিবার 1 মাস পর কল করো, কিন্তু এবার দেরি হয়ে যাওয়ার কারণ কি? তার এই দুশ্চিন্তার কারণ হলো তার বাবার বলা কথাগুলো। সত্যিয়া তাকে বলে তার কাছে কোনো কিছুই ঠিকঠাক লাগছে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এরপর কেটে যায় 9 মাস। আজ রাজু ফিরে এসছে। ফিরে আসতেই সত্যিয়া তাকে জড়িয়ে ধরে। রাজুকে বলার জন্য তার কাছে এখন অনেক কথা। প্রতিবারের মতন আবারও তারা সেই ওয়াচ টাওয়ারের উপরে যায় এবং পতাকাটা খুলে দেয়। সত্যিয়া রাজুকে আর কিছু বলার আগেই রাজু তার পায়ে নুপুরটা বেঁধে দিয়ে বলে এবারও নাকি তাদের বোর্ডের মালিক তাদের টাকা আটকে রেখেছে, বলেছে পরের বার নতুন বোর্ড দেবে। রাজুর টাকা আটকে থাকার কথা শুনে সে আর তার মনের কথা বলতে পারে না। যে কথাগুলো সে রাজুকে বলতে চেয়েছিল সেগুলো সে তার মাকে ইঙ্গিতে বলার চেষ্টা করে, কিন্তু তার মা সেলাই বুনতে এতটাই ব্যস্ত ছিল সে সত্যিয়ার কোনো কথাতেই আগ্রহ দেখায় না। এরপর তার আর কি করার, সত্যিয়া সেখান থেকে রাগ দেখেই চলে যায়। সত্যিয়ার এই অবস্থিতি দেখে রাজু তাকে বারবার জিজ্ঞাসা করে, কিন্তু সত্যিয়া কিভাবে বলবে আর রাজু বা কিভাবে রিয়াক্ট করবে তাই নিয়ে সে সারাদিন দোটানার মধ্যে থাকে। কিন্তু সেদিন সে বলেই ফেলে সে যেন সমুদ্রে আর না যায়, কারণ সে খুব ভয়ে থাকে যদি চন্দ্রের ভাইয়ের জায়গায় তার কিছু হয়ে যায়। কিন্তু এই সব তো সমুদ্রে নর্মাল সচরাচর ঘুরতে থাকে, আর কালকেই তাকে সমুদ্রের উদ্দেশ্যে বেরোতে হবে। আর একজনের মৃত্যুর জন্য কি কাজ বন্ধ করে সবাই বাড়িতে বসে থাকবো? রাজু তাকে বোঝানোর চেষ্টা করে যে মৃত্যু থাকলে যাই করি না কেন আমাদের মরণ আসবেই, কিন্তু সত্যিয়া নাছোড়বান্দার মতন রাজুর সাথে লেগে থাকে এবং তার কাছ থেকে আদায় করেই নেয় যে সে এবার সমুদ্রে যাবে না। আদায় করেও যখন তার সঙ্গীরা তাকে ফোন করে বলে কাল সকাল 7টার সময় ট্রেন, তখন তাকে সম্মতি জানিয়ে বলে আচ্ছা, কারণ সে এখন থামবেল, সে না গেলে তাদের সঙ্গীরা ঝামেলায় পড়ে যাবে। এদিকে সত্যিয়া তাকে জড়িয়ে ধরে বলে
এতদিন চিন্তায় আমার ঘুম হতো না, আজ আমি নিশ্চিন্তে ঘুমোবো। এই বলে সত্যিয়া ঘুমিয়ে পড়ে, কিন্তু রাজু বেশ চিন্তায় পড়ে যায়। একজন থামবে, তাকে জেলেদের সাথে যেতেই হবে, কিন্তু সে তো সত্যিয়াকে কথা দিয়েছে। এই ভাবতে ভাবতেই ভোর হয়ে যায়। ঘুম থেকে উঠে সত্যিয়া দেখতে পায় তার কাছে রাজু আর নেই, আর তার পাশে পড়ে আছে রাজুর একটা শার্ট। দূরে পতাকাটাও দেখা যাচ্ছে, এর মানে রাজু তার ওয়াদা ভঙ্গ করেই চলে গেছে। রাজুর খোঁজে সত্যিয়া স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় রাজু চলে যাচ্ছে। সে তার পট আটকে বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে এখন আমাকে দেওয়া ওয়াদা ভাঙছো কেন? রাজু তাকে বুঝিয়ে বলে, আমি থামবে, আর এবার ফিরে এসে আমরা বিয়ে করব। কিন্তু সত্যিয়া তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে, যদি তুমি সমুদ্রে যাও তাহলে তুমি ভুলে যাবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল বলে। এইদিকে ট্রেনও ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তাকে যা সিদ্ধান্ত নেওয়ার তা এখনই নিতে হবে। এইদিকে 22 জন জেলের ভবিষ্যৎ, আর অন্যদিকে সত্যিয়ার ভালোবাসা। শেষ পর্যন্ত রাজু থান্ডেলের দায়িত্বটাই বেছে নেয়, কিন্তু যেতে যেতে সে সত্যিয়াকে হাসি মুখে বিদায় জানানোর কথা বলে। কিন্তু সত্যিয়া তো এভাবেই ফ্রিজ হয়ে গিয়েছে। রাজু কিভাবে তাকে ছেড়ে চলে যাচ্ছে? তার এতদিনের ভালোবাসা কি মিথ্যে ছিল? এর পরের গল্প তো আমরা সিনেমার প্রথমেই দেখে নিয়েছি। রাজু কোর্টে গিয়ে সত্যিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সত্যিয়া তার কোনো কথার উত্তর দেয় না। অথচ প্রতিটা মুহূর্তে সে রাজুকে অনুভব করতে থাকে। তারপরও সে দূরে থাকতে চায়। কয়েকদিন পর তারা নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করলে রাজু তাদের এক প্রতিবেশীকে ফোন করে সত্যিয়ার কাছে ফোনটা নিয়ে যেতে বলে। রাজু তাকে পাগলের মতন রিকোয়েস্ট করে একটু কথা বলার জন্য, জাস্ট তার নামটা একবার মুখে নেওয়ার জন্য। সত্যিয়া কেবলই শুনে যাচ্ছিল, তার চোখ দিয়ে জলও পড়ছিল, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না। কিছুক্ষণ পর রাজু চুপ হয়ে যায়, কারণ তার কানেকশন কেটে যায়। তারই পাগলামি দেখে চন্দ্রা তাকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? সে কেন রাজুর সাথে কথা বলছে না? সত্যিয়া তখন তাকে জানায়, এভাবে যদি সে কিছুদিন কথা না বলে, তারপর 1 মাস পর পোর্টে ফিরে পাগলের মতন তার কাছে ফিরে আসবে। এটাই ওর শাস্তি। 1 মাস পর পোর্টে ফিরলেও রাজু গ্রামে ফিরে আসে না, উল্টো তার মাকে কল করে সত্যিয়ার কাছে নিয়ে যেতে বলে। পাশে চন্দ্রাও বসেছিল। চন্দ্রা জিজ্ঞাসা করতেই রাজু তাকে বলে, তার কাছে সময় খুব কম, বোটের ইঞ্জিন চালু হয়ে গেছে, তাকে কিছুক্ষণের মধ্যে আবার সমুদ্রে চলে যেতে হবে। তার মানে রাজু এখন গ্রামে ফিরে আসবে না। যা শুনে সত্যিয়া কান্না করতে করতে সেখান থেকেই চলে যায়। এরপরেই সে অভিমানের কারণে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কারণ অনেকদিন ধরেই তার বাবা তাকে বিয়ের জন্য বলছিল। আসলে রাজুর প্রতি তার ভালোবাসা, রাজুর জন্য তার সেই পরিমাণ চিন্তা হচ্ছিল, যেই চিন্তা একসময় ভয়ে রূপান্তরিত হয়। আর সেই ভয় নিয়ে সে বাঁচতে পারছিল না। সে সিদ্ধান্ত নিয়েছে, এভাবে ভালোবাসা যায় না। এই পৃথিবীতে আমি দুজনকেই নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। এক হলো রাজু, আর এক আমার বাবা। আমার বাবা সব থেকে বেশি খুশি হবে যখন আমার বিয়ে হবে। আমার আর একটা ইচ্ছা হলো, বিয়ে করার আগে আমি রাজুকে 3টে কথা বলতে চাই। আমি ওকে কখনোই ধোকা দিইনি, ওর জন্য আমার ভালোবাসা কখনোই কমেনি, আর আমার জীবনে ওর জন্য কোনো জায়গা নেই। এই কথাগুলো বলার পর আমি আপনাকে বিয়ে করে নেব। সিনেমার শুরুতে যেই সিনটা দেখেছি, এখন ঘটনাটা সেই জায়গায় এসে থেমেছে। সে এতক্ষণ তাকে এই ঘটনাগুলো বলল, আর তাকে জানায় রাজুকে এই কথাগুলো না বলার আগে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মুরালি তখন সত্যিয়াকে বলে, ঠিক আছে, রাজুকে এই কথাগুলো বলার পরেই না হয় আমরা বিয়ে করব। এখন থেকে আমিও রাজুর অপেক্ষায় থাকবো।